ছাব্বিশের নির্বাচনে ফের একবার ঘাটালের বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের উপরেই ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপি এখানে একটু অন্য পাশা খেলেছে। এবার আর ভারতী ঘোষ নয়, এবার দেবের মুখোমুখি লড়াইতে আরও এক তারকা হিরণ চট্টোপাধ্যায়। তাকে এই লড়াইতে দেবের মুখোমুখি দাঁড় করিয়ে দিল বিজেপি। ঘাটালের মূল সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান। যে মাস্টার প্ল্যান নিয়ে দীপক অধিকারী বারবার দাবি করছেন, তিনি সংসদে বহুবার বলেছেন, কিন্তু সেই মাস্টার প্ল্যানের এক ফোঁটাও অগ্রগতি হয়নি। 2014 সাল গেছে, 2019 সাল গেছে, কিন্তু কোনো পরিবর্তন হয়নি। ঘাটালের মানুষ প্রত্যেকবার বর্ষায় বন্যায় ডুবে যায়, এই ছবির কোনো পরিবর্তন হয় না। পাল্টা হিরণ চট্টোপাধ্যায় বলছেন সমস্ত কিছুর অ্যাপ্রুভাল রয়েছে, কাজের কাজ কিছুই হচ্ছে না। তাহলে আসল বাস্তবটা কোথায়? যদি পাশা পাল্টায় তাহলে কি ঘাটাল মাস্টার প্ল্যান শেষ পর্যন্ত কার্যকরী হবে? যে সমস্ত রাস্তা দিনের পর দিন ঠিক হয়নি, সেই সমস্ত রাস্তার সমস্যার সমাধান হবে? যেখানে যেখানে বাঁশের সেতু আজ অব্দি রয়েছে, সঠিক পথ তৈরি হয়নি বহু মানুষের জন্য, সেই সমস্যার সমাধান হবে? আর সেই সমস্যার সমাধানে মানুষকে ফের একবার তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস ওরফে সুপারস্টার দীপক অধিকারীর উপর ভরসা রাখবে, নাকি পাশা বদলে এবার হিরণে ভরসা রাখবে ঘাটালবাসী? লোকসভা কেন্দ্রের নির্বাচন, তার আগে জমজমাট প্রচার পর্ব চলছে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। সময় নেই, দিন রাত এক করে জোর কদমে চলছে প্রচার পর্ব। তো এই মুহূর্তে খুব কষ্ট করে একটু সময় পাওয়া গেছে হিরণদার থেকে। হিরণদা, যেটা সমস্যা সেটা হচ্ছে যে দিন রাত এত প্রচার, রাতে ঘুম নেই, শরীরটা কি করে সুস্থ রাখা হচ্ছে? শরীর বাংলার মানুষকে তো ন্যায় দিতে হবে। যে দুর্নীতি চলছে, যে অপশাসন চলছে, যে হারমাত বাহিনীর এখানে শাসন চলছে, তার থেকে বাংলাকে মুক্ত করতেই হবে। সেই যুদ্ধের লড়াই আমরা করছি, এটা যুদ্ধ চলছে। ঘাটাল থানার পুলিশ ওসি স্বয়ং এসছে, শঙ্খ চ্যাটার্জি, তিনি এসে আমার যে পিএ তমগ্ন দে, তার বাড়িতে এসে হামলা করেছে। তার অসুস্থ মা, হার্টের পেশেন্ট, তাকে দরজায় লাথি মারছে, মেরে বলছে বেরোন এক্ষুনি। লাথি মেরেছে? কালকে আপনি দেখেছেন, কালকে তো আপনার চ্যানেলে সকাল থেকে চলছে। তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের, আমি যখন 5 মিনিটের মধ্যে পৌঁছেছি, ওরা জানতো না বোধহয় আমি এখানে আছি। যেহেতু আমার গতকাল ঘাটালে প্রোগ্রাম ছিল, ওরা হয়েছিল আমি ঘাটালে আছি, তা আজকে ওর পিএকে গিয়ে চমকে ধমকে আসি। তো এখানে আমি সঙ্গে সঙ্গে খবর পেয়েছি, 5 মিনিটে পৌঁছেছি। আমি পুলিশকে বলছি যে আপনার কাছে সার্চিং ওয়ারেন্ট থাকলে আপনি দিন, আপনার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকলে আপনি দিন, সেটা দেখান, কি কেস সেটা দেখান। না, আপনাকে দেখাবো না। কেন দেখাবেন না আপনি? আরে আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আমি এখানকার বিধায়ক, দেখাবেন না কেন? না, দেখাবো না আপনাকে। দেখুন, পকেটে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে একজন পুলিশ অফিসার একজন এমএলএ এর সামনে কথা। দেখুন, এমএলএ তো একটা কনস্টিটিউশনাল পোস্ট, বিং ইলেক্টেড বাই দ্য পাবলিক, এন্ড ইটস আ রেপ্রেজেন্টেটিভ অফ দি পাবলিক। বলছে কি আছে দাদা, আপনি কে, তাতে কি হয়েছে? আপনি দেখুন লাইভেতে কিভাবে ব্যবহার করছে একজন পুলিশ। এই পুলিশ এত সাহস পেল কোত্থেকে? কারণ আপনি বলতে চাইছেন করানো হচ্ছে 100%। আপনি বলুন না, কোনো সার্চ ওয়ারেন্ট নেই, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই, পুলিশ সারা রাত ধরে দামামা বাজিয়ে গেল, হামলা করে বেড়ালো। দিয়ে সকালবেলা আমি যখন তার মাকে শান্ত করে, মা কাঁদছিল, শান্ত করে যখন আমি 7টা 7:30টার সময় বেরোলাম, বাড়ি পৌঁছলাম, তারপরে আধ ঘন্টার মধ্যে পুলিশ ওখান থেকে চলে গেছে। তাহলে পুলিশের একটাই কাজ ছিল, কিভাবে হ্যারাসমেন্ট করবো, কি করে ভয় দেখাবো, হিরণকে আটকে দেবো। আজকে অমিত শাহজির প্রোগ্রাম, তিনি আমার জন্য এসছেন, আমি এত দেরিতে বেরোতে পারলাম কেন? কি না, আপনি জানেন যে কেশপুরে কি ভয়ঙ্কর চলছে? কালকে শুভেন্দুবাবুর উপর অ্যাটাক হয়েছে, শুভেন্দুবাবুর বাড়িতে অ্যাটাক হয়েছে, পুরো কেশপুর আজকে উত্তাল। এটাই চেয়েছিল তৃণমূল, যে ভয় দেখিয়ে দেবো, চমকিয়ে দেবো। না, কিন্তু এটা করে কি লাভ? এরকম ভয় যদি দেখানো হয় এবং সেটা স্বাভাবিকভাবেই সমস্ত মিডিয়া কভার করছে, এতে তো বিরূপ প্রতিক্রিয়াও আসতে পারে, এতে করে লাভ কি? না, এটাতে আমাদের ভোট বাড়বে। মানুষকে যত ভয় দেখাবে, চমকাবে, মানুষই তো গণদেবতা, মানুষই তো আমাদের ভোটের দেবতা, তারা আমাদেরকে ভোট দেবেন। ভোটের সংখ্যা যত চমকাবেন, কালকে পুলিশ অফিসারকে বললাম যে আপনি আমাকে যত চমকাবেন তত আমার ভোট বাড়বে। আচ্ছা, এটা একটু বলে দিই যে আমাদের সঙ্গে কথা বলতে বলতে সামনে একটি মন্দির পড়েছে, সেখানেই হিরণ চট্টোপাধ্যায় একটু আশীর্বাদ প্রার্থনা করে নিলেন, হয়তো নিজের জন্য এবং এই ঘাটাল লোকসভা কেন্দ্রের অনেক মানুষের জন্য। কিন্তু এই যে আপনি
যিনি বিদায়ী সাংসদ, আবার ফের একবার প্রার্থী, 3বার তৃণমূল কংগ্রেস তার উপর ভরসা করছে। আপনি যতবার দীপক অধিকারীর বিরুদ্ধে কোনো অভিযোগ এনেছেন, বা যেটা শাসক দল বলে থাকে যে বারবার আক্রমণ শানাচ্ছেন, দীপক অধিকারী বারবারই খুব হাসি মুখে হালকা চালে গোটা বিষয়টাকে কিন্তু এড়িয়ে গিয়েছেন বা সাবধানতা অবলম্বন করেছেন। হয়তো কিছুটা পলিটিক্যালি কারেক্ট, এটাই দীপক অধিকারীকে কি এগিয়ে রাখছে? কোথায় এগিয়ে রেখেছে? পিছিয়ে রেখেছে তো। কিভাবে পিছিয়ে? আপনি মানুষের, জনগণের আপনি দেখুন, লক্ষ লক্ষ মানুষ, আমি আজকে 93তম দিন, লক্ষ লক্ষ মানুষ যেভাবে রাস্তায় বেরিয়েছেন, আমরা যেভাবে গতকাল শুভেন্দুবাবুর সভা করলাম কেশপুরে, যেখানে সন্ত্রাসে মানুষ ঘর থেকে বেরোয় না, কত হাজার কালকে মানুষ এসেছিলেন কেশপুরে। আমাদের চেয়ারের গাড়ি আসতে দেয়নি, চেয়ারের গাড়ি আটকে, আপনি দেখেছেন না, চেয়ার পাতা ছিল না, চেয়ারের গাড়ি আটকে দিয়েছে এই তৃণমূলের সন্ত্রাস বাহিনী, হারমাদ বাহিনী। তারপরেও সভা হয়েছে। তো এটা তো মানুষের জয়। কত সন্ত্রাস করবে, কত মানুষকে চমকাবে, কত মানুষকে ভয় দেখাবে। সন্ত্রাস করে 2014, 2019 পেরিয়ে গেছে, সন্ত্রাস করে 2024 পেরোতে পারবে না। সেই নিয়ে এই ব্যক্তির মুখ একটা, মুখোশ আর একটা। সেটা গত 3 দিনে বাংলার মানুষ বুঝে নিয়েছে। যেভাবে আমাকে বারবার একটা জায়গায় আক্রমণ করছে, আমরাকুচিতে আমাকে আক্রমণ করিয়েছে তৃণমূলের হারমাদ বাহিনীকে দিয়ে, ঝ্যাটলাতে আমাকে আক্রমণ করিয়েছে তৃণমূলের হারমাদ বাহিনী পুলিশের সামনে। গতকাল সকালবেলা আমি পিংলায় গিয়েছিলাম, সেখানে আমাকে আক্রমণ করেছে। 2 দিন আগে আমি সবংয়ের ভেমুয়াতে গিয়েছিলাম, সেখানে দেখেছেন মোড়ে মোড়ে তৃণমূলের বাহিনী, হারমাদ বাহিনী, সে ভয়ঙ্কর লড়াই আপনারা দেখেছেন। আমি কিন্তু হাত জড়ো করে সবাইকে বলেছি আপনারা শান্তি বজায় রাখুন। তো এই যে বারবার হারমাদ বাহিনীকে দিয়ে আক্রমণ করছে, না পেরে কালকে ফাইনালি পুলিশকে নামিয়েছে। শুভেন্দুবাবুর বাড়ি, আমার পিয়ের বাড়ি, আর আমার যে জেনারেল সেক্রেটারি, আমার এই সাংগঠনিক জেলার, ঘাটাল সাংগঠনিক জেলার জেনারেল সেক্রেটারি, তার মেদিনীপুরের বাড়ি, আমার জেনারেল সেক্রেটারি, আমাদের সেক্রেটারি সৌমেন মিশ্র, তার আনন্দপুর কেশপুরের বাড়ি, একসঙ্গে তারা হামলা চালিয়েছে পুলিশকে দিয়ে। কারোর কাছে কোনো সার্চিং ওয়ারেন্ট নেই, কোনো ওয়ারেন্ট নেই। ভাবুন, এখানে আমার একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে। আমাদের রাজ্যে দুর্নীতির অভিযোগ প্রচুর, নিয়োগ দুর্নীতি থেকে রেশন দুর্নীতি থেকে প্রচুর অভিযোগ। সেখানে পুলিশের মানে এরকম কোনো তৎপরতা আমরা খুব একটা দেখতে পাইনি কখনো। আজ অব্দি কেউ দেখেনি। আমি তো সেম বলছি যে ওনার যে পিএ রামপদ মান্না, তিনি চাকরি চোরের জন্য তাকে হাইকোর্টে কেস হলো, তিনি টাকাটা ফেরত দিলেন। তবে টাকা নিয়েছিলেন তো, টাকা যদি না নেন তাহলে ফেরতটা কেন দিলেন? তার বিরুদ্ধে কিন্তু এফআইআর নিল না পুলিশ, এফআইআর নেয়নি, করার চেষ্টা করা, এফআইআর নেয়নি বলে তো হাইকোর্টে গিয়েছিল। হাইকোর্ট অ্যাকসেপ্ট করতেই সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। হাইকোর্ট তো অ্যাকসেপ্ট করেছে, গ্রহণ করেছিল কেসটা, সেই জন্য সঙ্গে সঙ্গে টাকাটা ফেরত দিয়েছে। তো এই যে সাংসদ বলেছিল যে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একজন বিজেপির কর্মী খুন হবে, হ্যাঁ এটা বলেছিল তো, আপনিও ভুলে গিয়েছিলেন হয়তো। আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, এটা তো বলেছিল, সত্যি তো। তো সেইটা সাফল্য লাভ পেল না, সেই জন্য গতকাল 21 তারিখ 20 তারিখ অব্দি ছিল ওই গেম প্ল্যান যে বিজেপির কর্মীকে খুন করবে। তাহলে হিরণ তো বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে কেশপুরে, কিভাবে খুনটা করবে, হলো না। এবার সেই জন্য গতকাল প্ল্যান সাকসেসফুল হলো না, একটা পর একটা প্ল্যান করছেন। উনি পিংলাতে শান্তনু ঘড়ুইকে খুন করলেন মার্চ মাসে। আপনি সরাসরি দাগিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি নাম নিচ্ছেন না, কিন্তু আপনি দীপক অধিকারীকে সরাসরি দাগিয়ে দিচ্ছেন। উনি তো 2 হাতে রক্ত মেখে রাজনীতি করছেন, আজকে থেকে না 2014 থেকে। ওনার মুখ এবং মুখোশ পুরোপুরি আলাদা। আপনি বলুন না, সিবিআই এর চার্জশিটে, রোজভ্যালি চার্জশিটের নাম এসছে কি আসেনি ওনার? গরু পাচার কেসেতে ওনার তো কেস এখনো চলছে, তদন্ত চলছে। বাংলাদেশের শাপলা মিডিয়া, আমি তো নাম ধরে বলছি, সেলিম খান, যাকে বাংলাদেশের টেরোরিস্ট হিসেবে গণ্য করা হয়, যাকে বাংলাদেশ সরকার জেলে পুরে রেখেছিল, তিনি ওনার প্রডিউসার, তিনি ওনার ফাইন্যান্সার। টাকাগুলো এসেছিল কোত্থেকে? হাওয়ালা ছাড়া। এই নিয়ে তদন্ত এখনো শুরু হয়নি। আমরা এই ভোট হয়ে যাবার পর, জেতার পরেই তদন্তগুলো শুরু করাবো। শুরু হতেই হবে, কারণ হাওয়ালা দিয়ে এত টাকা এলো, লেনদেন হলো, কোথাও কোনো উচ্চবাচ্য নেই। কমান্ডো সিনেমা হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল বাংলাদেশের সঙ্গে কোলাবোরেশনেতে? তো এই ব্যক্তির একটা একটা করে দুর্নীতি যেভাবে আমি খুলে দিচ্ছি, এই চাকরি চুরির কেস, আপনি বলুন না, ওনার নিজের সাংগঠনিক জেলার যিনি যুব সভাপতি সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তিনি বলছেন যে উনি কোভিডের সময় কোনো কাজ করেননি, কাজ করেছিলেন স্বর্ণ ব্যবসায়ী আলম। সেই আলমবাবু এই সমর্থনেতে সমস্ত ডকুমেন্ট পেশ করেছেন যে দেখুন আমি এই জিনিস কিনেছিলাম, আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম। উনি এসে বললেন যে সব কাজ নাকি উনি করেছেন। পরিযায়ী শ্রমিককে নেপাল থেকে নিয়ে এসেছিলেন এই আলম, যিনি ব্যবসায়ী, নাম নিয়েছেন উনি, যে উনি নাকি করেছেন। আপনি বলতে চাইছেন সবটা নিজের নামে করানো হয়েছে? আমি কোথাও বলিনি, কিন্তু কথাগুলো যুব সাংগঠনিক, ঘাটাল সাংগঠনিক জেলার যুব সভাপতি
সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তিনি বলেছেন, তিনি বলছেন এই সাংসদ শুধু চুরি ছাড়া কিছু জানে না। তিনি দেব চুরি করেছে, এই সাংসদই তো বলছেন, আমি তো বলছি না। এই যে সুদীপ মণ্ডল ওরফে বুম্বা, তিনি তো বলছেন যে আমার সাংসদ, মানে ওনার দলের সাংসদ, তিনি শুধু চুরি করতে জানেন, কোভিডে কোনো কাজ করেননি, পুরোটা আলম করেছেন। এবং তিনি আরও দাবি করেছিলেন যে রামপদ মান্নাকে দিয়ে উনি চাকরি বিক্রি করে, চাকরি চুরি করে 7 কোটি টাকা মার্কেট থেকে তুলেছেন। এবং তারপরেই আমরা দেখলাম যে সাহস পেয়ে যে চাকরি প্রার্থীরা যারা টাকা দিয়েছিল রামপদ মান্নাকে, তাদের মধ্যে একজন, তিনি ক্ষীরপাই চন্দ্রকোনা তার বাড়ি, তিনি থানায় যান এফআইআর করতে, থানা এফআইআর নেয় না, তিনি হাইকোর্টে যান। হাইকোর্ট যখন কেসটাকে গ্রহণ করে তখন টাকাটাকে ফেরত দেয়। তারপরে টাকা নিয়েছিলেন না, টাকা ফেরত দেয়। তাহলে সুদীপ মণ্ডল যা বলেছে ঠিক বলেছে। তাহলে শঙ্কর দোলই ওনার দলের নেতা, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন চেয়ারম্যান, তিনি বলেছিলেন 30% কাটমানি ছাড়া এই ব্যক্তি কোনো কাজ করে না, তার বক্তব্য। আমি দেখুন আজ অব্দি একটা কথাও বলিনি। উনি আমাকে বারবার ছোট করেছেন। উনি বলেছেন আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, উনি অনেক বড় সুপারস্টার, আমি ওনার থেকে একদম ছোটখাটো অভিনেতা, সেই জন্য নাকি আমি হিংসায় ওনাকে এইসব বলি। আমি কিন্তু কখনো আজ অব্দি বলিনি। উনি মাধ্যমিক পাস, আমি কিন্তু সম্মান করেছি তার জন্য। আমি বলেছি একটা মাধ্যমিক পাস ছেলে এত বড় সুপারস্টার হয়েছে, বাংলার সাংসদ হয়েছে, তো আমার গর্ব, আমি গর্বিত তার জন্য। ওনার বিরুদ্ধে এখানে কেস চলছিল ঘাটালেতে, এখানে কোর্টে, যে একজন মাধ্যমিক পাস সাংসদ কি করে কলেজের চেয়ারম্যান হয়, সেই কেসটা উনি আবার টাকা পয়সা দিয়ে ধামাচাপা করে দিয়েছেন। কিন্তু আমি এটাকে বিভিন্ন পদ ছাড়তেও চেয়েছিলেন শেষ লগ্নে এসে, তিনি রাজনীতিটাই নাকি ছাড়তে চাইছিলেন। আমি বলছি দেখুন, আমি কিন্তু এটাকে সম্মান করি। উনি আমাকে ছোট করেছেন যে ছোটখাটো অভিনেতা হিরণ, আমি এত বড় সুপারস্টার, সে হিংসাতেও এইসব করছে, ওই হিরণ পড়াশোনা যায় না, মূর্খ। আমি কিন্তু সেমনি কখনো দেখুন, আমি আজও বলছি একই কথা, আমি এটাতে গর্বিত। মাধ্যমিক পাস ছেলে এই জায়গায় এসছে, এটা আমার কাছে বিরাট গর্বের ব্যাপার। আপনি অভিনেতা দেবকে সম্মান করেন, কিন্তু রাজনীতিবিদ দেবকে আপনি সম্মান করেন না। না, সে চোর তো, আমি তো বলছি না। তার দলের নেতা শঙ্কর দলই বলছে, তার দলের নেতা সুদীপ মণ্ডল বলছে, তার বিয়ে রামপদ মান্না নিজে স্বীকার করেছে যে সে টাকা তোলে ওনার জন্য। কিন্তু এই যে এতগুলো অভিযোগ আপনি করছেন, আপনি বলছেন তার দলের লোকে এসব কথা বলছে, এদিকে দেব যখন আসে তার সেই সুপারস্টার একটা ভাইব কাজ করে, অনেকগুলো লোক একসঙ্গে হয়ে যায়, তারা জানে ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়নি, তারা জানে যে ওই মাসের সাঁকোটা ঠিক হয়নি, তারা জানে যে রাস্তার কাজটা হয়নি এখনো অব্দি, আমরা বারবার ভোট দিলেও তারা সবটাই জানে, তবু লোক হুড়মুড়িয়ে আসে, দেখে, আবার বলে ভোটও দেবো। এটা আমরা এর আগেই নেতার সাথে ভোটের পথেতে যখন আমাদের সিনিয়র লিডার ময়ূরঞ্জন ঘোষ কথা বলেছিলেন দেবের সঙ্গে, সেই ছবির কিছু অংশ আমরা দেখেছিলাম। তো মানুষের আসল সমস্যাটাকে বোঝানো যে দেখুন এখানে সমস্যা, এই দিকগুলোকে দেখতে হবে, এইটা কি আপনি বোঝাতে সক্ষম হয়েছেন? আমি আপনার একটা ছোট কথা বলি, যে আরে আপনি যদি একজন বাংলা সিনেমা, বাংলা টিভির একজন অভিনেতা বা অভিনেত্রীকে, বাংলা যিনি টিভিতে অভিনয়, আমি সম্মান দিয়ে বলছি, তারাও যদি চলে আসেন না, তাদেরকে দেখতে হাজার হাজার মানুষ বেরিয়ে যাবেন। তো গ্রাম বাংলা মানুষের এটাই ক্রেজ, তারা ভালোবাসেন এটা, এটার মধ্যে কোনো বীরত্ব নেই। দেখুন আমি গেছি, আমার এই হাতের দেখুন ম্যাক্সিমাম জায়গায় ক্ষত বিক্ষত, মায়েরা বোনেরা ভালোবেসে আমাকে হাত ধরতে এসছে, তাদের নখে কেটে গেছে, এটা তো ভালোবাসা, এর মধ্যে কোনো বীরত্ব নেই। কিন্তু আমি কিন্তু সিনেমাটা ছেড়ে গত 3 বছর ধরে খড়গপুরে পড়ে আছি, লড়াইটা করছি চোখে চোখ রেখে। এবং এটা নিয়েও আপনাকে কটাক্ষ করা হয়েছে, কিন্তু মানে এটা নিয়ে আপনাকে কটাক্ষ করেছেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যিনি কটাক্ষ করেছেন তার শান্তিনিকেতনের বাড়ির যে ভিতরের লিফটটা কার টাকায় হলো, তিনি কি কাজ করেন? তিনি তো সারা 24/7 রাজনীতিটা করেন, তাহলে কোত্থেকে টাকা আসছে এত? তার শান্তিনিকেতনের বাড়িতে এত বড় লিফটটা লাগলো কি করে? আবার তার স্ত্রীর ইনকাম 2014 ছিল কয়েক কোটি টাকা, এই 2024-এর এফিডেভিটে দেখছি তার স্ত্রীর ইনকাম 0 করে দিয়েছেন। তো ফলে এসব কথা বলবেন না। দেখুন এগুলো মানুষ তো এত খুঁটিয়ে দেখে না, আমি দেখি এগুলো খুঁটিয়ে, আমি প্রত্যেকটা জিনিস একদম নিখুঁতভাবে দেখি, সেটা ভয় পায়। আমি বিধানসভাতে প্রথম বিধায়ক যে এই পশ্চিমবঙ্গ সরকারের সিএজি দুর্নীতিটা ফাঁস করেছিল। গত বছর 2023 বাজেট সেশনেতে এরা যে সিএজির যে রিপোর্ট, সিএজিকে অডিট করতে দেয়নি, কিন্তু 2011 থেকে আজ অব্দি কিন্তু সিএজিকে অডিট করতে দেয়নি। আমি হিরণ যে প্রথম বিধানসভায় প্রশ্নটা তুলেছিলাম যে সিএজিকে কেন আপনারা অডিট করতে দেননি 2011 থেকে, প্রমাণ করুন আপনারা, কে একটা উত্তর দিতে পারেনি কিন্তু। এবং এরা এই পশ্চিমবঙ্গ সরকার যে টাকাগুলোকে কিভাবে সাইফনিং করছে তার সমস্ত উইথ আরটিআই রিপোর্ট আমি ডকুমেন্ট পেশ করেছিলাম বিধানসভাতে, যে কিভাবে হাজার হাজার কোটি টাকা এরা ট্রেজারি থেকে লুট করে নিচ্ছে,
তারও কিন্তু আমি আরটিআই রিপোর্ট সমেত প্রমাণ সমেত দিয়েছিলাম। এই পশ্চিম মেদিনীপুরে 122 জন কৃষক আত্মহত্যা করেছিল 2021 অব্দি। 2011 থেকে 21 অব্দি পশ্চিমবঙ্গ সরকার বলেছে কোনো কৃষক আত্মহত্যা করেনি। আবার যে আরটিআই করেছি আমি, তখন দিয়েছে 122 জন আত্মহত্যা করেছে। এই একই সরকার আরটিআই রিপোর্টে বলছে 122 জন আত্মহত্যা করেছে। আর 122 জন, হ্যাঁ, এরা যখন কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠিয়েছে তখন বলেছে কোনো এখানে আত্মহত্যা হয়নি। সেই জন্য আমি ধান কেটে কৃষকদের পাশে একটা সংকেত দিতে চেয়েছিলাম যে আমি আছি আপনাদের সঙ্গে, যে মোদিজির যতগুলো কেন্দ্রীয় যোজনা আছে তার কারণ ঘাটাল লোকসভা তো পুরোপুরি কৃষি নির্ভর, 95% জায়গাতে কৃষি, তাই না? তো সেই জন্য আমি ওই ধান কেটে ওই প্রখর রৌদ্রে যখন 47 ডিগ্রি টেম্পারেচার কেশপুরেতে এই বার্তা দিতে চেয়েছিলাম যে আমি আপনাদের পাশে আছি, আত্মহত্যা করতে হবে না, মোদিজির কেন্দ্রীয় যোজনাগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো। এটা তো কিছু করতে দেয় না, পৌঁছাচ্ছে না। তো এটা তো এই অভিযোগ তো দীর্ঘকালীন। মানুষকে যেভাবে ভয় দেখিয়ে সন্ত্রাস তৈরি করে লুট করে পুরো রেখে দিয়েছে, কি কষ্ট আপনি দেখুন। ক্ষুদিরাম বসু এই কেশপুরে জন্ম, মোহবনীতে, সেটা নাকি মডেল গ্রাম পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে। সেখানে এখনো মেয়েরা মাঠে ঘাটে যায় সকালবেলা কৃতকার্য করতে, মানে শৌচালয়টা পর্যন্ত নেই, শৌচালয় নেই। মায়েরা, আমি যখন গেছি মায়েরা বোনেরা বলছে দাদা আমাদের এখনো শৌচালয় হয়নি। মোহবনী, যেখানে বীর শহীদ অমর ক্ষুদিরাম বসুর জন্মস্থান, বিদ্যাসাগর বীরসিংহ গ্রামে জন্ম। আপনি বলুন বিদ্যাসাগর নামে একটা বিশ্ববিদ্যালয় করেছে এখানে? মেদিনীপুরে আছে, কিন্তু ওনার যে গ্রাম ঘাটাল সেখানে করেছে। ওনার নামে একটা কলেজ করেছে, একটা ইঞ্জিনিয়ারিং কলেজ করেছে, একটা মেডিকেল কলেজ করেছে, একটা নার্সিং কলেজ করেছে। আপনি গত 10 বছরে দেখান যে এই সাংসদ কি করেছেন। আমি ওনাকে বলেছিলাম যে আপনি 10 বছরে 10টা ভেঙে যাওয়া সেতু, নতুন সেতু নয়, ভেঙে যাওয়া সেতু ঠিক করেছেন, তার লিস্ট দিন, একটা। আমি 10টা নাম বলবো, তার একটা আপনি বলুন 10 বছরে ঠিক করেছেন। উনি বলেছিলেন ট্যাবাগেরিয়া ব্রিজ না ঠিক করতে পারলে উনি ভোটে দাঁড়াবেন না, 2019-এ বলেছিলেন। দাঁড়িয়ে তো গেছেন, ভোটে লড়ছেন, সন্ত্রাস করে ভোট জেতার চেষ্টা করছেন। উনি সবাঙের কাটাখালি ব্রিজ না ঠিক করলে বলেছিলেন ভোটে দাঁড়াবেন না। কাটাখালি ব্রিজ তো এখনো ভেঙে পড়ে আছে। মনসুকা ব্রিজ ভেঙে পড়ে আছে, কদিন আগে ট্রাক উল্টে পড়ে গিয়েছিল নদীর মধ্যে। তেঁতুলতলা ব্রিজ ভেঙে, সবই তো রাজ্য সরকারের, সবই তো রাজ্য। আমি তো একটা বাটের নাম বলবো, তেঁতুলতলা ব্রিজ, পলাশপাই ব্রিজ দাসপুরেতে, মনসুকা ব্রিজ ঘাটালেতে, ঢেকিরঘাট ব্রিজ ঘাটালেতে, রাধাকান্তপুর ব্রিজ ঘাটালেতে, কনকপুর ব্রিজের উনি তো প্রস্তার দিয়ে দিয়েছিলেন যে উনি উদ্বোধন করবেন 2020-তে, সে ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে। সবংয়ের কাটাখালি ব্রিজ ভেঙে পড়ে আছে, ডেবরার টাবাগারিয়া ব্রিজ ভেঙে পড়ে আছে, পাঁশকুড়ার দমঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে, দাসপুরের মহিষঘাটা ব্রিজ ভেঙে পড়ে আছে। মানে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে ওনাকে বলুন 10টা ভেঙে যাওয়া সেতুর নাম বলতে অ্যাটলিস্ট। আদৌ উনি জানেন কিনা যে কটা সেতু ভেঙেছে? মানে আলটিমেটলি যেটা দেখতে পাচ্ছি যে ঘাটাল লোকসভা কেন্দ্রটায় কাজের কাজ কিছু হয়নি। এটা হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্যে, বিজেপি প্রার্থী তার বক্তব্যে এটা স্পষ্ট হচ্ছে। ঠিক আছে, আমরা আরো যেতে থাকি, আরো চলতে থাকি। আজকে বেশ কিছু কর্মসূচি রয়েছে, সেই সমস্ত কর্মসূচির সঙ্গে থাকবো এবং পাশাপাশি আরো কিছু কুচকাচ প্রশ্ন আমাদের থাকবে। নজর থাক আপনাদের রিপাবলিক বাংলায়। চট্টোপাধ্যায়কে কার্যত এখন সাধারণ মানুষ ঘিরে রেখেছে। আচ্ছা, একটু দেখা করতে যাচ্ছি হিরণদা আপনার সঙ্গে। একটু একটাই কথা সবাই মিলে বলি, দেবদা বাই বাই, হিরণদা দেবদা বাই বাই, দেবদা বাই বাই, হিরণদা মোদিজি এইবার, মোদিজি এইবার, মোদিজি এইবার। এখন সাধারণ মানুষ ঘিরে রেখেছে। একটু সাধারণ লোকের সঙ্গে কথা বলি। পিছনে যে দাদারা রয়েছেন, কি দাদা এবারে হিরণ চট্টোপাধ্যায় জিতছে? অবশ্যই জিতবে। জোরে হিরণ চট্টোপাধ্যায় 1 লক্ষ ভোটে জিতবে। 1 লক্ষ ভোটে জিতবে। 1 লক্ষ ভোটে জিতবে। ঘাটালে সমর্থন থাকবে হিরণের জন্য? সমর্থন থাকবে, অবশ্যই থাকবে। কোনো সমস্যা আছে নাকি ঘাটালে? কি কি সমস্যা রয়েছে? কি কি সমস্যা? বহু সমস্যা আছে, সমাধান হয়নি। শুধু ওই গল্পই দিয়ে গেছে 10 বছর 13 বছর, আর হবে না।
এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, কার্যত হিরণ চট্টোপাধ্যায় প্রচার পর্বটা শেষ হয়ে গেছে, অর্থাৎ যে সভা ছিল আজকে অমিত শাহের উপস্থিতিতে সেই প্রচার সভাটা শেষ হয়ে গিয়েছে, কিন্তু মানুষের উচ্ছ্বাস উত্তেজনা এবং এই শেষ মুহূর্তেও মানুষ চাইছে হিরণ যাতে তাদের কেন্দ্রগুলোতে একবার যায়, একবার তাদের সঙ্গে কথা বলে। সেই সমর্থনটা, সেই আবেগটা, সেই ভালোবাসাটা এই মুহূর্তে প্রকাশ মানে আমরা দেখতে পাচ্ছি, কার্যত প্রকাশ পাচ্ছি। সেই ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। একটু দেখা করতে যাচ্ছি হিরণ দা আপনার সঙ্গে, একটু জেনে অত্যন্ত কি বলে একনিষ্ঠ ডেডিকেটেড একজন কার্যকর্তা। দাদার বাড়িতে গেছি, দাদার মায়ের হাতে রান্না খেয়েছি অনেক। আমি তো 2 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি আমি। দাদা আমার হয়ে দেওয়াল লিখেছে, দাদা আমার আজকে একটাই কথা সবাই মিলে বলি, দেবদা বাই বাই, হিরণ দা দেবদা বাই বাই, দেবদা বাই বাই, হিরণ দা তোমার এইবার মোদিজি, এইবার 400 পার, এইবার 400 পার। বেশ বেশ, এই আমেজটাই এখন দেখতে পাচ্ছি গোটা ঘাটাল লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত জুড়ে, কিন্তু শেষ হাসি কে হাসবে সেই দিকেও আমাদের নজর থাকবে। চলুন পরবর্তী ছবি দেখব। সারাদিন প্রচার পর্ব চলছে, দিকে দিকে যাওয়া, একদম শেষ লগ্নে দাঁড়িয়ে রয়েছেন প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়। দুপুরে একটু খাওয়া দাওয়া হচ্ছে, একটু হালকা সময়, একটু নিজের জন্য কিছুটা সময়, একটুকুনি সময় বোধহয় প্রাপ্য সকলেরই। কি খাওয়া দাওয়া চলছে? এই তো মাছ, সবজি আর ভাত, ব্যাস আর ডাল আছে একটুখানি, ব্যাস ব্যাস, আম কেটে দিয়েছে। খালি এখানে আমাদের খাবার কোনো ঠিক ছিল না। আচ্ছা, এখানে অমিত শাহজির সভা ছিল, তো এখান দিয়ে যাচ্ছিলাম, যেতে দাদার কথা মনে পড়লো, দাদাকে ফোন করলাম, দাদা বলেন চলে এসো আমার বাড়িতে খেতে, বৌদি আছে রান্না করে দেবে। বলে আমার তোমরা দেখেছো যে খাবার তো সবসময় ঠিক থাকে না, কোথায় খাবো না খাবো। আশেপাশে যেতে যেতে যদি দেখি কারোর বাড়ি আছে, আগেও দেখেছো, হ্যাঁ, কিংবা একজনের বাড়ি পেয়েছিলাম, প্রচন্ড খিদে পেয়েছিল, বোনকে বলেছিলাম বোন রান্না করবে, বললো আসুন খাই দিচ্ছি। সেই পরিবার নাকি তৃণমূলের পরিবার ছিল, যা বাড়িতে খেয়েছিলাম। তো বলে আমি জীবনে রাজনীতির ক্ষেত্রে সব দেখি না, আমি মুখে সৌজন্যতা দেখাই না, আমি কাজে সৌজন্যতা কোচ করি না। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, এই যে আপনি বলছেন যে পরিবারে আপনি এর আগে একদিন গিয়েছিলেন তারা নাকি তৃণমূল পরিবার ছিল, আপনি পরবর্তী সময় জানতে পেরেছেন, আপনি চাইলেই যে কোনো কারোর বাড়িতে ঢুকছেন এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর সুযোগটা পাচ্ছেন, তার মানে ঘাটালের মানুষ আপনাকে গ্রহণ করছে, মানে এই বার্তাটাই কি পাচ্ছেন নাকি? ভারতবর্ষের আমার মনে হয় না কোনো প্রার্থী গত 93 দিন ধরে, আজকে 93তম দিন, পায়ে হেঁটে 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 গ্রামে গ্রামে বাঁশঝাড় মানে ক্ষেতের ওপর দিয়ে, বাঁধের ওপর দিয়ে হেঁটে হেঁটে প্রচার করেছে। সেই সুযোগ পেয়েছে, আমি সেই সুযোগ পেয়েছি। গত 93 দিন ধরে আমি হেঁটে হেঁটে প্রান্তরে প্রান্তরে প্রান্তিক জায়গাগুলোতে হেঁটে, যেখানে আজ অবধি কখনো কোনো নেতা পৌঁছতে পারেনি, কোনো সাংসদ তো দূরের কথা, কোনো বিধায়কও সেসব এলাকাতে প্রচারে যাননি। মানুষ বলেছেন, দেখুন আমার প্রত্যেকটা লাইভ করা আছে, আমি প্রত্যেকটা ফেসবুক লাইভ করেছি এই কারণে যাতে কেউ কখনো বলতে না পারে যে হিরণ ম্যানিপুলেট করে ভিডিওগুলো দিয়েছে। সেখানে অনেকে অনেক রকম উক্তি করেছে, বাট আমি সব রকম গ্রহণ করেছি, পজিটিভ নেগেটিভ। দেখুন হাতের তো 5টা আঙ্গুল সমান নয়, আপনি ভাববেন যে সবসময় আপনার জীবনে পজিটিভ আসবে, তা তো নয়। রাতের অন্ধকার আছে বলে আপনার সকালের সূর্যটা আপনি দেখতে পান, দিনের আলোটা দেখতে পান। প্রদীপের ওপরটা আলো আর নিচেটা কিন্তু অন্ধকার, আপনাকে কিন্তু দুটোই মেনে নিতে হবে। প্রচার পর্ব করতে করতে প্রায় বেলা পুড়ে গিয়েছে এবং বেলা পুড়ে যাওয়ার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় এসেছেন এবং সেখানে মানুষের উচ্ছ্বাস, সমর্থন, উন্মাদনা এই সবটাই নজরে পড়ছে। আর এখান থেকেই প্রশ্ন উঠছে যে আচ্ছা সেলফি তোলাও চলছে, কচি কাঁচা 8 থেকে 80 সকলেই রয়েছে। এখন প্রশ্নটা উঠছে যে শেষ হাসিটা কে হাসবে, এই সমগ্র ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসিটা কে হাসবে? ফের যে সাংসদ রয়েছেন, বিদায়ী সাংসদ সেই দীপক অধিকারী, নাকি হিরণ চট্টোপাধ্যায়, নাকি সমস্ত পাশা বদলে বামেদের দখলে যাবে ঘাটাল লোকসভা কেন্দ্র? আচ্ছা দেখা যাক যে কি কথা হচ্ছে গ্রামবাসীদের সঙ্গে, একটু শুনি কি কথা হচ্ছে গ্রামবাসীদের। তৃণমূল সব খেয়ে নিচ্ছে, আমার কাজ হবে সাংসদ হয়ে মোদিজির টাকা আসবে, কোনো চোর তৃণমূল থাকবে না, সোজা আপনাদের উন্নয়ন হবে, আর বাচ্চা বাচ্চা মেয়েরা স্কুলে চাকরি পাবে, আর সাঁওতালি ভাষাকে আমি পাঠ্যক্রমের মধ্যে ঢোকাবো স্কুলের মধ্যে। এই যে দেখো আজ অব্দি তোমরা এতজন ভোট প্রার্থী এসছে তোমাদের জীবনে, একজন কেউ বলেছে ইন্দে আমি দুলারাম্মা বলেছে?
কেউ বলেছে যে বিজেপি রে পদ্মবাহারে পে নম্বরে বোতাম টিপমে ভোট এমপি কেউ বলতে পেরেছে আজ অব্দি? হ্যাঁ, আজকে মোদিজি দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি করেছেন। মোদিজি রাষ্ট্রপতি হয়েছে, ঠিক আছে, তাকে প্রণাম করে পুজো করে, আর এই তৃণমূল কি করে? এটা তো আমি হিরণ চট্টোপাধ্যায়ের বক্তব্য আমরা শুনছিলাম এখানকার মানুষদের উদ্দেশ্যে। আমি একটু হিরণদা একটু গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলে দেবো। আচ্ছা দিদি একটু এদিকে আসুন। কি এবারে কে জিতছে? ঘাটাল থেকে কে জিতছে? কি মনে হচ্ছে কে জিতছে? কে জিতবে এখন তো সেটা আমি তো এখনই বলতে পারছি না। আচ্ছা, এই হিরণ চট্টোপাধ্যায়কে ভালো লাগে প্রার্থী হিসেবে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। ভালো লাগছে প্রার্থী হিসেবে? আচ্ছা, আপনাদের এলাকায় কি সমস্যা রয়েছে একটু শুনি। অনেক কিছু সমস্যা, যেমন সমস্যার কোনো ঠিক নেই। রাস্তাঘাট নেই, আগে রাস্তাঘাট দেখুন আমরা বেরাতেই পাচ্ছি না, কোনো রাস্তাঘাট নেই, কোনো কিছু ভালো, কোনোটাই ভালো আমি বলতে পারি না। আপনারা কাউকে বলেননি যে একটু রাস্তা যাব? কাকে বলতে যাব, কাকেই কমপ্লেন করব? এই যে আপনাদের যে সাংসদ দেব সুপারস্টার দেব আসে না? না, ও ভোটের সময় সবাই আসে, ভোট পড়ে গেল সবাই চলে যায়। আপনারা কেউ আসে না? কেউ আসে না। ভোটের সময় সবাই আমার, ভোট ফুরে গেলে কেউ আমার। আচ্ছা, আপনাদের এদিকটায় বন্যায় জল হয়, বৃষ্টিতে বন্যা তো এখনই দেখুন না, এখনই রাস্তাটা দেখুন, কোথাও কিছু নেই, মাটির রাস্তা। আমাদের এখান থেকে নবান্নের রাস্তার ভিডিও করেই পাঠানো আছে। ভোটের আগে এই যে দেখুন রাস্তার দেওয়া আছে, ডেট চলে গেছে, রাস্তা কিন্তু হয়। দেখুন রাস্তার এখনো পড়ে আছে। আর জলপান জল সেরকম সরকারি জলের কোনো সেরকম ব্যবস্থা নেই, গ্রামাঞ্চল তো, তাই পুকুর মানে কল এই ধরনের কিছু জিনিস আছে, এইগুলোই ভরসা। এই মুহূর্তে হিরণ চট্টোপাধ্যায় এসছেন এখানে, সকলের সঙ্গে কথা বলছেন, সকলের উদ্দেশ্যে বলছেন। আচ্ছা, কি মনে হচ্ছে এই যে এত মানুষের সমর্থন ভালোবাসা, এত মানুষ হঠাৎ করে আপনার জন্য চলে এলেন এবং ওদের অনেক সমস্যা শুনছি, বলছে ওখানে লেখা রয়েছে রাস্তা হবে ওদিকটা, কিন্তু রাস্তাটা হয়নি। আমরা নবান্নকে এখানে ভিডিও করে নবান্নকে বলে ভিডিও পাঠানো হয়েছিল, বলছিল রাস্তা হয়ে যাবে। ডেটটা দেখুন 27/2/2024 রাত্রি 1:30টায় বোর্ড ফেলি দিয়ে গেছে। আচ্ছা, সব জায়গায় রাত্রেই পড়ে। হ্যাঁ, সব রাত্রি 1:30টার সময় বোর্ড ফেলি দিয়ে গেছে। রাস্তার কোনো আমি তো আপনাকে বলবো, আপনি তো এই এলাকা দেখছেন, এ সাংসদ অভিনেতা বলছে সে নাকি ঘাটাল মাস্টার প্রকল্প করবে। আমি প্রশ্ন করেছিলাম ঘাটালে উনি একটা ব্রিজের উদ্বোধনের জন্য খোদাই করে, পাথরের ওপরে খোদাই করে লিখেছিলেন যে কনকপুর ব্রিজ উদ্বোধন করবেন মাননীয় অভিনেতা সাংসদ এত 2020। আমার ডেটটা মনে নেই, 2020 সালটা মনে আছে। আমি দেখলাম এখন গিয়ে কনকপুর ব্রিজের সামনে দেখলাম সেই প্রস্তরটাকে কে তুলে নিয়ে বিক্রি করে দিয়েছে, মানে চোর তৃণমূল ওটাকেও বেচে দিয়েছে। আর সেই ভাঙা ব্রিজের ওপর দিয়ে আমি একটুখানি হেঁটে গেলাম, গিয়ে গ্রামবাসীদের বললাম, বলো দাদা সেই যে ভোটে বলেছিল কনকপুর ব্রিজ করবে, পাথর দিয়ে দিয়েছিল 2020-তে, 19-এ বলেছিল করবে, সেজন্য 20-তে পাথর বসিয়েছিল যে এবারে ব্রিজটা উদ্বোধন হবে, সে ব্রিজ এখনো ভেঙে পড়ে আছে। ফলে এই অভিনেতা সাংসদ একটা কমিটমেন্টও আজ অব্দি রাখেনি। কথাটা হচ্ছে আমাদের এই মঞ্চটা পাঁচপাড়া, আমরা কিন্তু খড়গপুর লোকাল, পিংলা, নারায়ণগড় এবং 4 থানার বর্ডারে আছি। আমাদের পারাবার কোনো রাস্তা নেই, একটা পোল তো পেতে পারিনি। একটা পোল কেন পাবে? 34 বছর বামফ্রন্টের একটা পোলও পেইনি। 15 বছর টিএমসি রাজত্বকালে একটা ব্রিজ নেই। দেখুন ওটা গ্রামটা দেখুন একটা দ্বীপের মধ্যে আছে, একটা রাস্তা নেই, একটা পোল নেই, নিজেদের টাকায় পোল সারাই করে। একদমই না। যাই হোক একটা পোল দেন। পুরো ঘাটাল লোকসভাতে 7টা বিধানসভায় রাস্তা নেই, গ্রামের মানুষের মাটির বাড়ি এখনো ভেঙে ভেঙে পড়ছে, কে ছিটে বেড়া দিয়ে আছে, কে অ্যাসবেস্টাস দিয়ে আছে। এই যে কি করুণ কাহিনী, বাড়িতে জল পায় না, 2 কিলোমিটার দূরে যেতে হয় জল। আমি তো আজকে 93তম দিন আমি মাটিতে হেঁটে বেড়াচ্ছি, রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছি। আজ অব্দি আপনি তো বলুন আপনার বয়স হয়েছে, কোনো প্রার্থীকে দেখেছেন যে 93 দিন ধরে পুরো এলাকায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে? আমি কি মার্সিডিজ গাড়ি করে ঘুরে বেড়াচ্ছি? আমি 93তম দিন হয়ে গেল আজকে হেঁটে হেঁটে মানুষের কাছে যাচ্ছি তাদের সমস্যা শোনার জন্য। কেন না, আপনার সমস্যা যদি জানতে না পারি আমি দিল্লিতে গিয়ে কি বলবো, কাদের কথা বলবো, তাই না? আপনাদের সমস্যা জানলে তবে তো দিল্লিতে গিয়ে বলতে পারবো। আমি সমস্যাই জানলাম না, আমি দিল্লিতে কি করব? দিল্লির ফুচকা খাবো?
না দিল্লির গোলগপ্পা খাবো, সেই জন্য দিল্লি যাবো। রাস্তা শুধু নয়, জল চাই, রাস্তা চাই, বাড়ি চাই, এই তিনটে জিনিস চাই। আচ্ছা, এমন যদি কখনো সুযোগ আসে, এমন কোনো মুহূর্ত তৈরি হলো যেখানে দেখা যাচ্ছে দীপক অধিকারী, হিরণময় চট্টোপাধ্যায় তারা একই সঙ্গে অভিনয় করবেন একই সিনেমায়, হিরণময় চট্টোপাধ্যায় করবেন? আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না, থাকবো না, এটাই তো আমার প্রতিজ্ঞা, এটাই তো আমার জীবন দর্শন। আমি অধর্মের সঙ্গে কখনো ছিলাম না, থাকবো না। এনামুল হকের কাছ থেকে টাকা নেওয়া, হাওয়ালা থেকে বাংলাদেশের ক্রিমিনাল কাছ থেকে টাকা নেওয়া ব্যক্তিদের সঙ্গে কখনো কাজ করিনি। রোজ ভ্যালিতে সিবিআই চার্জশিট দিয়েছে, আমিও তো এতদিন ধরে সিনেমা করলাম, অভিনয় করলাম, আমি তো কম সিনেমা করিনি। 2007 থেকে 2020 ব্যাক টু ব্যাক দেখে নিন আমার সিনেমা, আমি কিন্তু কখনো ফাঁদে পা দিইনি। আমার জীবনের ইনকাম দেখে নিন, এই অভিনেতা 2007-এ ইনকাম ছিল 7 কোটি, 2024-এ ইনকাম হলো 38 কোটি টাকা, 520 গুণ ইনকাম বাড়লো। পশ্চিমবঙ্গের না টলিউডের কোন ফিল্ম স্টারের 10 বছরে 520 গুণ ইনকাম বেড়েছে একটু দেখুন তো। যে সারাদিন ধরে প্রচার চলছে, কোথাও তো দেখলাম তৃণমূলের পতাকা হাতে মানে আপনাকেই প্রণাম জানাচ্ছে, এরকম ছবিও দেখলাম, কোথাও অভিযোগও দেখলাম। তো এবার একটা অন্য রকমের প্রশ্ন করতে ইচ্ছে করছে, এই যে বিজেপি আপনাকে বারবার বিভিন্ন জায়গায় দাঁড় করাচ্ছে, কখনো কাউন্সিলর, কখনো বিধানসভায়, প্রত্যেকটাতেই আপনি সফল, এবার লোকসভাতেও। আমার প্রশ্ন একটা, বিজেপি কেন এটা করছে? মুখের অভাব নাকি আপনার উপর ভরসা? মানুষের আশীর্বাদ। বিজেপি একটা গণতান্ত্রিক দল, পৃথিবীর সবচাইতে বড় রাজনৈতিক দল। বিজেপির কাছে মানুষই শেষ কথা। আপনি বিজেপির মালিককে বলতে পারবেন? পারবেন বলতে? তৃণমূলের মালিকের নাম আপনি জানেন, পিসি ভাইপো, কিন্তু বিজেপির মালিকের নাম বলতে পারবেন না। বিজেপির কে প্রাইম মিনিস্টার হবে, কে চিফ মিনিস্টার হবে আপনি বলতে পারবেন, কিন্তু তৃণমূলের কে চিফ মিনিস্টার হবে বা কে পিএম হবে সেগুলো কিন্তু ওরা নিজেরাই বলে দেয়। তো ফলে আমি এমন একটি দল করি, সেই দল কাউকে পরপর 3 বছরে আমি 3টে নির্বাচন জিতেছি। 2021-এ বিধানসভা জিতেছি, 2022-এ পৌরসভা জিতেছি, 2023-এ পঞ্চায়েত জিতিয়েছি, পঞ্চায়েত বোর্ড বানিয়েছি, পঞ্চায়েত সমিতি জিতেছি। তো মানুষের আশীর্বাদ। বিজেপি, ভারতীয় জনতা পার্টির যারা কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা বুঝেছেন যে এই ছেলেটাকে দিয়ে একমাত্র ঘাটালের সবচাইতে বড় দুর্নীতিবাজ, যার সম্বন্ধে কেউ কখনো কোনো মিডিয়া, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব গত 10 বছরে একটা কথা বলেনি। আপনি দেখান যে কোন মিডিয়া গত 10 বছরে এই অভিনেতা সাংসদের বিরুদ্ধে কোনো নিউজ করেছিল। গরু চোরের কথাটা কিন্তু আমি বলেছিলাম, 30% কাটমানির কথাটা কিন্তু আমি বলেছিলাম, চাকরি চুরির কথাটা কিন্তু আমি বলেছিলাম, বাংলাদেশের শাপলা মিডিয়ার হাওয়ালার টাকা দিয়ে কমেন্ডো সিনেমা করার কথা কিন্তু আমি বলেছি। এই যে আপনি একজন অভিনেতা এবং পাশাপাশি অতি অবশ্যই একজন সফল রাজনীতিবিদ, অপরদিকে আরেকজন রয়েছেন, তিনি অভিনেতা, তিনি বলছেন যে আপনার কাছে আর কোনো অপশন নেই, তাই জন্য আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আপনি তাকেই দেখতে পাচ্ছেন। সে ইউক্রেনে কিছু হলো আপনার মনে হচ্ছে তার দোষ, রাশিয়ায় কিছু হলো আপনার মনে হচ্ছে তার দোষ, ঘাটালে কিছু হলো আপনার মনে হচ্ছে তারই দোষ, কারণ আপনার কাছে আর কোনো নাকি অপশন নেই। না দেখুন, যেহেতু আমি আবার ওনাকে সসম্মানে বলছি যে উনি মাধ্যমিক পাশ করেছেন, আমি সেটা ওনাকে সম্মান জানাই। আর আমি আইআইটি খড়গপুরে পোস্ট পিএইচডি করছি, এটাও কিন্তু বহু মানুষ এইটা করে কিন্তু বেঁচে আছেন, তারা জীবিকা নির্বাহ করেন, তাই না? পৃথিবীর সবচাইতে বড় বড় ইউনিভার্সিটিস কিন্তু আমাকে ইনভাইট করেছে, আমি সেখানে গেছি। অতএব উনি হয়তো ভুল করছেন বা আপনি হয়তো কোনো একটা জায়গায় মিস করছেন, বারবার বলছেন যে আপনি তো অভিনেতা। এই জায়গাতে এই এনএসভিপি মানে এই নেতার সাথে ভোটের পথের অনুষ্ঠানেই তিনি আমাদের এই সিনিয়র লিডারকে ঠিক এই কথাটাই বলেছিলেন। আমি তাই জন্য একই অনুষ্ঠানে আপনাকে একই প্রশ্ন রাখছি। না, আমি সেই জন্য আপনাকে বলছি যে কোথাও আপনিও কোথাও একটা জায়গায় মিস করছেন, উনি তো মিস করারই কথা, কারণ উনি যেহেতু মাধ্যমিক পাশ করেছিলেন এবং সেটা বারবার সসম্মানের সঙ্গে আমি এই কথাটা বলি ওনাকে। ধীরুভাই আম্বানিও ক্লাস 10 পাস করেছিলেন, করে এত বড় সাম্রাজ্য করেছিলেন, উনিও মাধ্যমিক পাশ করে আজকে এত বড় স্টার। কিন্তু উনি হয়তো জানেন না যে পৃথিবীর বহু মানুষ যারা অভিনয় করে না, যারা রাজনীতি করে না, যারা শুধু রিসার্চ করে পুরো জীবনটা চালিয়ে দিয়েছে। তো আমার যিনি প্রফেসর, যিনি আমার গাইড, যিনি আমার মেন্টর, প্রফেসর সুমন চক্রবর্তী, নাম ধরে বলছি, তিনি পৃথিবীর 100 জন সায়েন্টিস্টের মধ্যে একজন, পৃথিবীর, যিনি ভারতবর্ষে প্রধানমন্ত্রী যাকে ন্যাশনাল অ্যাওয়ার্ড দিয়েছেন, যাকে ভাটনগর অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, যাকে নারায়ণ মূর্তি ইনফোসিস অ্যাওয়ার্ড দিয়েছেন, আমি তার সঙ্গে কাজ করছি। এটা আমার গর্ব। হয়তো সেটা মিডিয়া হয়তো বিশ্বাস করে না কোথাও, হয়তো সেই অভিনেতা জানবেন কি করে, মিডিয়াই কখনো বিশ্বাস করেনি যে আরে হিরণটা কাজটা করতে পারে। তো সেই জন্য এবারে এফিডেভিটে দিলাম, আগেরবারে 2021-এ
নির্বাচনে দিইনি, এবারে দিলাম। কারণ দেখছিলাম যে মানুষ যে সবচাইতে বড়, দেখুন শিক্ষা না থাকলে, বিবেকানন্দ স্বামীজি কি বলছেন বারবার, যে এডুকেশন ইজ দি ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অ্যান্ড দ্যাট পারফেকশন ইজ অলরেডি ইন ইউ, তাই না? সেটাই তো শিক্ষা। সেই শিক্ষা আপনি বই পড়ে পেতে পারেন, সেই শিক্ষা আপনার জীবন দর্শন থেকে হতে পারে। রামকৃষ্ণদেব তো বিরাট পড়াশোনা করেননি জীবনে, কিন্তু ওনার যে ঈশ্বরের কৃপা আশীর্বাদ, উনি স্বয়ং ঈশ্বর অবতার, ওনার জীবন দর্শন, সেটা একজন শিক্ষাবিদ, একজন মানে 10টা PhD হোল্ডারের থেকেও 1 লক্ষ গুণ বেশি। তো ফলে বাট শিক্ষার একটা মাপকাঠি আছে, সেইটা বোধহয় কোথাও উনি মিস করছেন। সেই জন্য উনি যখন প্রশ্ন করেন, উনি তো 2টো প্রশ্ন করেছেন 10 বছরে, একটা ডিবেটে অংশগ্রহণ করেনি গত 10 বছরে। 11% লোকসভাতে গেছেন, আর নিজের লোকসভা দাবি বারবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশ্ন করেছেন, দাবি তুলেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের, কিন্তু ফলপ্রসূ হয়। একটা ছোট্ট কথা বলবো আপনাকে, যে কথাটা আজ অব্দি কাউকে হয়তো বলিনি। 1.5 মিনিটের ভাষণ দেন উনি লোকসভাতে, সেটাও বাংলায়। সেটা মনে অন্য কেউ লিখে দেয় যে ঘাটাল আমার হৃদয়, ঘাটালে আমি স্বপ্ন দেখি, ঘাটাল নিয়ে আমি বাঁচি। এটা যদি সত্যি হতো, ভোটার কার্ডটা কলকাতার কেন? ওনার ভোটার কার্ডটা কলকাতার কেন? ভোট দেবেন কলকাতায়, ভোট নেবেন পরিযায়ী পাখি হিসাবে ঘাটালে এসে। ঘাটাল যদি এতই আপনার হৃদয়ে, আপনি এখানকার ভোটারও হবেন না? সবচাইতে বড় একজন নাগরিকের পরিচয় তো ভোটার। আপনি দেখুন ওনার আইডি কার্ডটা। আরও একটা কথা আপনাকে বলি, যেটা কখনো কাউকে বলিনি আমি আজ অব্দি। ভোটের আর 2 দিন মাত্র বাকি। যিনি এই সৌজন্যতার বার্তা দিচ্ছেন, যিনি বড় বড় চ্যানেলে বড় বড় সাংবাদিকদের সামনে সৌজন্যতার প্রতীক, ভগবান হিসাবে নিজেকে প্রকাশ করছেন, তিনি তো একটি মদের দোকান চালাতেন। আপনি কি জানেন সেটা? বার কাম রেস্টুরেন্ট, জানেন সেটা? যেখানে মদ বিক্রি হতো। 2014 দেখে নিন ওনার এফিডেভিটে লেখা আছে যে বার কাম রেস্টুরেন্ট, যেখানে মদ বিক্রি হতো। সেই দোকানটা কেন হঠাৎ করে বন্ধ হয়ে গেল? লাইসেন্সে যতটা মদ বিক্রি করা যায় তার থেকে বেশি মদ বিক্রি হতো, সেজন্য লাইসেন্স ক্যান্সেলড হয়ে গেছে। তো এই অভিনেতা যিনি এত বড় সৌজন্যতা দেখান, তিনি মদের দোকানও খুলেছিলেন, বারকাম রেস্টুরেন্ট। বেশ, বেলা শেষে কি বেশি কিছু বলা যায় সুজিতা দি? একদম না, কিন্তু বেলা শেষে আমরা একটাই প্রশ্ন, যে ঘাটালে শেষ হাসি হাসছেটাকে? মানুষ। দুর্নীতির বিরুদ্ধে মানুষ আসবে, আর ঘাটালের উন্নয়ন, মোদিজির গ্যারেন্টি, উন্নয়নের জন্য মানুষ আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকে সারা দিন আমরা হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রচারে ছিলাম। 93 দিন ধরে তিনি লাগাতার প্রচার পর্ব সারছেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। তিনিও বারবার প্রশ্ন করছেন যে দীপক অধিকারের ভূমিকাটা কি ছিল। আনাচে কানাচে যাচ্ছেন, রাস্তা নেই, জল নেই, শৌচালয় নেই, একাধিক সেতু ভেঙে পড়ে রয়েছে, সেগুলো কেন নির্মাণ করা হয়নি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজছেন বিজেপি প্রার্থী। এবং ঘাটালের আনাচে কানাচে বহু মানুষের ক্ষোভ রয়েছে এই সমস্যাগুলোকে নিয়ে, যে সমস্যার সমাধান দুবারে, অর্থাৎ 14 সালে এবং 19 সালে যাকে তারা ভোট দিয়ে নিয়ে এসেছেন, তিনি সেই সমস্যার সমাধান করতে পারেননি, এমনটাই তাদের দাবি। তাহলে ঘাটালে শেষ হাসি হাসছে কে? ঘাটালে এবার কোন ফুল ফুটছে, বা ঘাটালে কি আদৌ ফুল ফুটছে? নজর থাকবে সবকিছুতে। ক্যামেরায় মেহরাজ আলীর সঙ্গে সৃজিতা বসুর রিপোর্ট, রিপাবলিক বাংলা, ঘাটাল।